গুগলের ক্রলিং এবং ইন্ডেক্সিং এর বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। গুগলে যখন আমরা কোনো একটা কন্টেন্ট লিখি, বিশেষ করে ওয়েবসাইটের, এটা ওয়ার্ডপ্রেস হতে পারে বা ব্লগার হতে পারে, যে কোনো কন্টেন্ট আমরা গুগলে যখন আমরা লিখি, তখন গুগল কোন ধরনের ফাইল মূলত ইন্ডেক্স করে। কারণ আমাদের গুগলের যে ইন্ডেক্সিং করার যে রুলস, অর্থাৎ তিনটা ধাপ রয়েছে মূলত। এটা প্রথমেই হলো যে কন্টেন্ট, কোনো একটা কন্টেন্ট, নতুন কন্টেন্ট লেখার পরে এটা ক্রলিং করবে। ক্রলিং মানে আমরা যেটা জানি যে প্রথমেই আসলে ক্রলিং যেটা হয়, যে তার রুলস অনুসারে, গাইডলাইন্স অনুসারে সে ডিটেক্ট করার চেষ্টা করে কোন একটা কন্টেন্ট যখন সার্ভারে আসে। এরপরে সেই ডিটেকশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই কোন কোন ধরনের ফাইলগুলো সে আসলে ডিটেক্ট করতে পারে এবং ইন্ডেক্সের স্টেপে গেলে তখন সে সেটাকে কনসিডার করে। যেমন সেই ফাইলগুলি মূলত আমরা আজকে দেখব। সেটা যেমন অ্যাডব যে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অর্থাৎ পিডিএফ ফাইল, অথবা ডট পিএস অথবা ডট সিএসভি। এই যে লিস্টগুলো এখানে দেওয়া আছে, প্রত্যেকটা এক্সেল, যে কোনো ধরনের এক্সেল ফাইল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে কোনো ধরনের ফাইল, বা ওয়ার্ড ফাইল যে কোনো ধরনের। এরপরে রয়েছে রিচ টেক্সট ফরম্যাট, ডট আর এফ টি ফরম্যাট, এবং মাইক্রোসফট যে এবং যে ইলাস্ট্রেটর যে ডট এআই অথবা এস ভিজি ফাইল, সেগুলো গুগল ইন্ডেক্স করে। এরপরে আরও রয়েছে যেমন টেক্সট ফাইল ডট, যেমন ডট টিএক্সটি ফরম্যাট, বিশেষ করে এটা আমাদের রোবট ডট টিএক্সটি তৈরি করতে লাগে প্লেন ফরম্যাটে। এবং যে কোনো ধরনের যে প্রোগ্রামগুলো, বিশেষ করে পাইথন প্রোগ্রাম থেকে শুরু করে জাভা স্ক্রিপ্ট এবং যে সি প্লাস প্লাস, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ইয়েগুলো, যে ফাইল টাইপ, সেইগুলোতে আমরা মূলত গুগল ইন্ডেক্স করে। এর মধ্যে আরও রয়েছে কিছু মিডিয়া ফরম্যাটের মধ্যে, যেমন ছবিগুলোর মধ্যে রয়েছে যেমন জি ফরম্যাটটাও মূলত এটা ইন্ডেক্স করে, এবং জেপিইজি, পিএনজি ফরম্যাট, এবং ওয়েবপি এবং এসভিজি ফরম্যাট। তাছাড়া ভিডিও ফরম্যাটও সাধারণত রয়েছে, যেগুলো কমন, যেগুলো আমরা এমওভি এবং MP4 এবং 3GP, এই ফরম্যাটগুলো, MP3, এইগুলো মূলত গুগল এটা ইন্ডেক্স করে। এখন এখান থেকে একটা বিষয় পরিষ্কার, সেটা হলো আমরা যখন কোনো একটা কন্টেন্টে ওয়েব সার্চ করার সময় যদি কোনো একটা স্পেসিফিক ফাইল টাইপ যদি আমরা পছন্দ বা চুজ করতে চাই, তখন কিন্তু এই ফরম্যাটগুলোই মূলত আমরা অ্যাভেলেবেল পাবো গুগলে, কারণ এই ফরম্যাটগুলোই মূলত গুগলে ইন্ডেক্স হয়। এটা গুরুত্বপূর্ণ। এখন কোনো একটা ফাইল যদি আমরা সাপোজ স্পেসিফিক কোনো একটা ফাইল যদি আমরা সার্চ করার সময়, এটা সার্চের একটা স্কিল, যখন কোনো একটা ফাইল আমরা নিতে চাই, সাপোজ কোনো একটা ইলাস্ট্রেটর ফাইল বা পিডিএফ ফাইল অথবা পাওয়ার পয়েন্ট পিপিটি, অথবা যে কোনো একটা ইমেজ ফরম্যাট হতে পারে, তখন আমরা স্পেসিফিক যে রুলস থাকে, যে ফাইল টাইপ লিখতে হবে, ফাইল টাইপ এটা কোলন দিয়ে আরএফটি, তারপর গ্যালওয়ে, অথবা যে কোনো আমরা যেটা চাই, যে কোনো ধরনের বুক হতে পারে, সেই ধরনের টাইপ কোলন দিয়ে আরএফটি স্পেস দিয়ে গ্যালওয়ে। এখানে আমরা যে ফরম্যাট পেয়ে গেলাম, এখানে যে আরটিএফ ফরম্যাট। ঠিক আছে, আমরা যদি অন্য একটা সার্চ দিই, সাপোজ এখানে আমরা যদি একটু চেঞ্জ করে নেই, সাপোজ পিপিটি, যদি আমরা পিপিটি ফরম্যাট চাই, সাপোজ আর্থকুয়েক রিলেটেড আমরা যদি কোনো পিপিটি চাই, তাহলে কিন্তু জাস্ট পিপিটি আমরা এখানে ইনস্ট্যান্টলি ডাউনলোড করতে পারবো। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, যে আমরা এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক পিপিটিটা ডাউনলোড হয়ে যাবে আমাদের গুগল ড্রাইভ অথবা আমাদের কম্পিউটারে। এটা একটা এখান থেকে জানা গেল যে গুগল মূলত এই ধরনের সার্চ করলে আমরা এইভাবে পেতে পারি। এখন আমাদের বেস্ট প্র্যাকটিস কী হতে পারে, গুগল কোন ধরনের ইউআরএল, অর্থাৎ এখানে যে আমরা যে কন্টেন্টটা লেখার সময় একটা ইউনিক ইউআরএল জেনারেট করে, সেই ইউআরএলগুলো আসলে কোন ধরনের ইউআরএল গুগল ইন্ডেক্স করে, এবং কোন ধরনের ইউআরএলগুলো ব্যাড ইম্প্যাক্ট ফেলে, সেগুলো আমাদের একটু প্রাথমিক ধারণা থাকা দরকার। যেমন রিকমেন্ডেড সিম্পল ডেসক্রিপটিভ ওয়ার্ড ইউআরএল, যেমন এখানে উইকিপিডিয়ার একটি ইউআরএল দেওয়া আছে যে এভিয়েশন, সংক্ষেপে আমাদের একটা যত সিম্পলভাবে তৈরি করা যায় সেটা করতে হবে। এবং এরপর রয়েছে লোকালাইজড ওয়ার্ড ইন ইউআরএল অ্যাপ্লিকেবল, কোনো একটা লোকালাইজড, অর্থাৎ কোনো একটা স্থানের নাম, সেটা যদি করা যায় সেটা দিতে হবে। এবং হাইপেন ইউজ করতে হবে, এখানে অবশ্যই আন্ডারস্কোর ইউজ করা যাবে না, কোনো একটা ইউআরএলে অবশ্যই হাইফেন ইউজ করা রিকমেন্ডেড।
আন্ডারস্কোর ইউজ করলে ওটাকে ব্লক দেখাবে। কান্ট্রি স্পেসিফিক ডোমেইন যেমন যদি জার্মানি হয় তাহলে ডি, অথবা বাংলাদেশ হলে বিডি, এই টাইপের যে ইউআরএলগুলো সেই কান্ট্রি স্পেসিফিক ডোমেন হলে অর্থাৎ ওই নির্দিষ্ট লোকেশনের জন্য এটাকে টার্গেট করে আমরা ইউআরএল ডিসাইড করতে পারি অথবা একটা ডোমেন ডিসাইড করতে পারি। মূলত ডোমেন ডিসাইড করার ক্ষেত্রে এই ধরনেরই এক্সটেনশন আমরা ডোমেনগুলো নিতে পারি। এরপরে আরও যে রিকমেন্ডেশন রয়েছে যেমন UTF-8 এনকোডিং, অর্থাৎ গুগলের যে এনকোডিং সিস্টেম সেটা মূলত গাইডলাইন্স অনুযায়ী বিট বাইটের একটা রিকোয়ারমেন্ট রয়েছে, অর্থাৎ সারা পৃথিবীতে সার্ভারে যত ধরনের কন্টেন্ট রয়েছে সেইগুলোকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোকে আসলে ট্র্যাক করার জন্য আমাদের যে ট্র্যাডিশনাল সিস্টেম সেই সিস্টেমটা আসলে ইফেক্টিভ হয় না, যার কারণে এটা নতুন একটা এনকোডিং সিস্টেম ইউনিকোড ইউজ করে ব্যবহার করা হয়। এই জন্য একটা যে UTF-8 যে এনকোডিং সিস্টেম এই সিস্টেম অনুসারে মূলত ফলো করে, এবং এই UTF-16 আছে, এই UTF-32 আছে, এই তিনটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আমাদের এরপরে রয়েছে যেটা সেটা হলো যে বেস্ট প্র্যাকটিসগুলো, যেমন আমাদের বিশেষ করে কোনো একটা অ্যারাবিক বা চাইনিজ ওয়েবসাইটের জন্য আমরা স্পেসিফিক জাস্ট অ্যারাবিক শব্দ অথবা চাইনিজ শব্দগুলো আমরা কোনো একটা ইউআরএলে দিতে পারবো না, কারণ এটা ইউনিকোড ফলো করতে হবে, ইউনিকোডের স্টাইলে, অর্থাৎ ওই অ্যারাবিক শব্দ অথবা চাইনিজ শব্দের জন্য একটা ইউনিকোড 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 ইউজ করে ওই যে বাইট এবং বিটের ফরম্যাটে নিয়ে, অর্থাৎ একটা ডিজিটাল নাম্বার, অর্থাৎ আমরা জানি যে এটা কিভাবে কাজ করে, এটার বেসিক বিষয়টা জানতে গেলে আরও ডিটেলস জানতে হবে, যদিও আজকের ভিডিওটা আসলে ওই বিষয়টা নিয়ে নয়। যেমন আমরা সাধারণত কালার, যে কোনো একটা এক্সাম্পল দিতে পারি, ইলাস্ট্রেটর যখন আমরা কোনো ডিজাইন করি নির্দিষ্ট কালারে একটা নাম্বার থাকে, ওই নাম্বারের এগেনস্টে আবার একটা কোড জেনারেট হয়, অর্থাৎ একটা বাইট বিট, যেমন বিশেষ করে যেটা আমরা যে ডিজিটাল বলি অর্থাৎ বাইনারি নাম্বার, সেই বাইনারি নাম্বার কিন্তু তৈরি হয়। এইভাবেই মূলত ইউনিকোডগুলো প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার স্পেসিফিক ইউনিকোড তৈরি হয়, সেইভাবে আমাদের এই ফরম্যাটটা আসলে ইউজ করতে হবে। এখানে যে নিয়মগুলো দেওয়া আছে সেগুলো আমাদের গাইডলাইন্স ফলো করতে হবে। এখন আমরা জানবো যেটা কোন স্ট্রাকচারগুলো আসলে আমাদের গুগল র্যাঙ্কিংয়ের জন্য একটি ব্যাড প্র্যাকটিস, সেগুলো আমাদের জানতে হবে। যেমন ইউজিং নন ASC ডাবল আই, অর্থাৎ এটা হলো একটা পুরাতন সিস্টেম, সেগুলোকে আমরা অবশ্যই এগুলো নিব না। যেমন অ্যারাবিক শব্দ অথবা চাইনিজ শব্দ অথবা যে কোনো ধরনের কোনো একটা শব্দ অথবা ইমোজি ইউজ করা, এগুলো আমাদের ইউনিকোড স্টাইলে ফলো করতে হবে, যে UFT-8 অনুসারে ফলো করতে হবে। এগুলো আমাদের ডিরেক্ট ইমোজি দিলে সেই ইউআরএলটা ব্যাড লিঙ্ক হিসেবে দেখাবে এবং এটাকে গুগল কখনোই ইন্ডেক্স করবে না, এজন্য মাথায় রাখতে হবে। এটা নট রিকমেন্ডেড। আরও রয়েছে যেমন আনরিডেবল লং আইডি, বিশেষ করে বিভিন্ন স্টুডেন্টের আইডি ইউজ করা অথবা কোনো নাম্বার ইউজ করা, ফোন নাম্বার, এই ধরনের এটাকে গুগল রিকমেন্ড করে না। এরপর আন্ডারস্কোর ইউজ করা, কোনো একটা ইউআরএল জেনারেট করতে গিয়ে যদি ভুল করে যদি টাইপ মিস্টেক হয়ে আন্ডারস্কোরে পড়ে যায়, তখন ওটা কিন্তু ব্যাড রিকমেন্ড হিসেবে, অর্থাৎ ব্যাড, অর্থাৎ 404 অথবা 505 এই ধরনের একটা স্টাইল একটি ইরোর দেখাবে, সার্ভার ইরোর অথবা ব্যাড ইউআরএল। এরপর যেটা রয়েছে যে কোনো একটা দুটা শব্দকে যদি আমরা একই কাছাকাছি মানে স্পেস না দিয়ে, যেমন গ্রিন ড্রেস, এখানে যদি আমরা স্পেস না দিয়ে লিখে দিই, তাহলে এটা কিন্তু ব্যাড প্র্যাকটিস হিসেবে গুগল কাউন্ট করবে, ইন্ডেক্সিংয়ের জন্য প্রবলেম হবে। এখন আমরা দেখব যে কোন কোন প্রবলেমগুলো আসলে থাকে কোনো একটা ইউআরএলের জন্য এবং এটা আমরা কীভাবে রিজলভ করতে পারি। যেমন এখানে আমাদের যেটা রিকমেন্ডেড, যেমন ক্রিয়েট এ সিম্পল ইউআরএল স্ট্রাকচার, অবশ্যই সিম্পল তৈরি করতে হবে, সেটা আমরা অবশ্যই বলেছি। যে কনসিডার ইউজিং এ robot.txt ফাইল, অর্থাৎ আমরা যদি কোনো একটা ইউআরএলকে ব্লক করতে চাই, বিশেষ করে যেগুলোতে আসলে ব্যাড ইম্প্যাক্ট, বিশেষ করে অলরেডি ব্রোকেন লিঙ্ক, সেই ব্রোকেন লিঙ্কগুলোকে যদি আমরা ব্লক করতে চাই, কারণ ইন্ডেক্সিংয়ের সময় গুগল যখন ক্রলিং করবে তখন যদি ওই ইউআরএলটাকে খুঁজে না পায়, তখন সে কিন্তু সাইটের এসইও পারফরমেন্সের উপর ইমপ্যাক্ট ফেলবে এবং রেপুটেশন নষ্ট হবে। এই জন্য robot.txt ফাইলে এটা যেহেতু আমরা বলেছি আগে যে এর মধ্যে মূলত সাইটের স্ট্রাকচার এবং কোন ধরনের ফাইল গুগল ক্রল করার জন্য করতে পারবে, অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ আমরা ডিসাইড করে দিতে পারবো এখানে, এবং কোন ধরনের ফাইল, যেমন কার্ট বা চেক আউট পেজ, এগুলো আমরা যেমন পার্সোনাল ইনফরমেশন, এই পেজগুলো যেমন আমরা
ডিসঅ্যালাউ করে দিতে পারি, তাহলে সেগুলো গুগল আসলে ইন্ডেক্স করবে না বা ক্রলিং করবে না। সেইভাবেই আমরা যে পেজগুলো আমাদের ব্লকিংয়ে ব্রোকেন ইমেজ, ব্রোকেন লিঙ্ক, সেই ব্রোকেন লিঙ্কগুলো এখানে আমরা robot.txt ফাইলেও আমরা বলে দিতে পারি বিভিন্ন কোড ইউজ করে। সেইভাবে তখন সে কিন্তু ওই ব্রোকেন লিঙ্কগুলোকে সে ইন্ডেক্স করবে না এবং আমাদের সাইটের পারফরমেন্সটা ভালো হবে। এটা হচ্ছে মেইনটেনেন্স ওয়ার্ক। এটা আমাদের জাস্ট থিওরিটিক্যাল হিসাবে আমরা এখন বললাম। যখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব তখন এটা ডিটেলসে আমরা যেতে পারবো। কোনো একটা ইউআরএল আপার কেস লোয়ার কেস যদি কোনো ফ্যাক্টর হয়ে থাকে সেটাকে রিজলভ করা, এবং আপার কেস এবং লোয়ার কেস ইউজ করতে পারলে সেটা যদি করা যায় তাহলে সেইভাবে আমাদের করতে পারি। এবং মানে কেস সেন্সিটিভ না হওয়া দরকার কোনো একটা ইউআরএল জেনারেট করতে গেলে। সো হোয়ার এভার পসিবল অ্যাভয়েড দ্য ইউজ অফ সেশন আইডি, যে কোনো ধরনের সেশন আইডি যেটা আমরা বললাম এগুলো আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এবং ইউআরএল শর্ট করার জন্য যে কোনো ট্রিমিং করা আননেসেসারি প্যারামিটারগুলো, শর্ট ইউআরএল সবসময় আমাদের অ্যাপ্রিসিয়েটেড গুগলের ক্রলিং ইন্ডেক্সিংয়ের জন্য। ইফ ইউর সাইট হ্যাজ ইনফিনাইট ক্যালেন্ডার, অর্থাৎ ক্যালেন্ডারের জন্য নো ফলো লিঙ্ক, আমরা যদি কোনো একটা ক্যালেন্ডার লিঙ্ক দিতে চাই কোথাও তাহলে নো ফলো লিঙ্ক দিলে এটা বেটার হয়, কারণ যেটা অলওয়েজ এটা আপডেট হয়। এরপরে সার্চ কনসোল ওয়েবসাইটে এসে গেছি। এখানে colorgeo.com এই ওয়েবসাইটে আমরা যেটা এখানে সাইট ইন্সপেক্ট করার জন্য আমরা এখানে ইউআরএল পেস্ট করতে পারি। আমাদের যেটা ইন্ডেক্সিংয়ের ইস্যুগুলো, অর্থাৎ কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা সেটা দেখার জন্য আমাদের পেজে ক্লিক করতে হবে। এবং পেজে ক্লিক করার পর আমরা দেখি যে নন ইন্ডেক্সড এবং ইন্ডেক্স, তার মানে এখানে এই যে নন ইন্ডেক্সে আমরা ক্লিক করলাম। আর নন ইন্ডেক্সে ক্লিক করার পরে এখানে আমরা যে হোয়াই পেজেস আর অ্যান্ড ইন্ডেক্সড, কেন পেজগুলো ইন্ডেক্স হয়নি, এখানে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। যেমন 404 অর্থাৎ ক্রলিং করতে গিয়েছে ওই নির্দিষ্ট পেজে গিয়ে একটা লিঙ্ক আমরা দিয়েছিলাম, সেই ওয়েবসাইটের কন্টেন্টে কোনো একটা ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্ক, সেই লিঙ্কটা যখন সে ক্রলিং করতে গিয়েছে, লিঙ্কটা ক্রলিং করতে গিয়ে লিঙ্কের কোনো বাস্তব যে অস্তিত্ব সেটা পায়নি, অর্থাৎ সেই ওয়েবসাইটটা আসলে হতে পারে রিমুভ করা হয়েছে বা রিডিরেক্ট করা হয়েছে, অর্থাৎ মেইনটেনেন্সের কারণে অন্য কোনো পেজ ডিলিট করা হয়ে গেছে, অর্থাৎ ওই ইউআরএলটা আসলে খুঁজে পায়নি গুগল, যার কারণে এই 404 ইরর দেখাচ্ছে। তাহলে আমরা এই 404 ইররগুলো আসলে কোন কোন পেজে এই ইররগুলো আছে, অর্থাৎ এই ব্রোকেন লিঙ্কগুলোর স্পেসিফিক কিন্তু ব্রোকেন পেজটা আমাদের দেখাচ্ছে। তাহলে আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ 115টা, আর যদি একটা টেডিয়াস অর্থাৎ একটা টাইম কনজিউমিং কাজ, তারপর আমরা প্রত্যেকটা পেজ এভাবে এটা ম্যানুয়ালি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আমাদের কাজটা করতে পারি, কারণ আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সটা বাড়ানোর জন্য পেজ নট ফাউন্ড, তাহলে এটা একটা ব্রোকেন লিঙ্ক। তাহলে এই ব্রোকেন লিঙ্কটাকে আমরা এটা কেন জেনারেট হয়েছে বা এটা কেন এভাবে তৈরি হয়েছে, এটার কারণ হলো যে কোনো একটা পেজ আমরা ডিলিট করে দিয়েছিলাম আগে, কিন্তু সেই পেজে যে একটা লিঙ্ক আমরা ইনসার্ট করেছিলাম সেই লিঙ্কটা আসলে কখনোই আমরা লিঙ্ক ডিলিট করতে ভুলে গেছি। যার এখন আমাদের পেজ ইন্ডেক্সিংয়ে যে নন ইন্ডেক্স 923টি নন ইন্ডেক্স রয়েছে, এখান থেকে প্রত্যেকটা পেজ ব্রোকেন লিঙ্ক এখানে রয়েছে এগুলো, এবং বিভিন্ন ধরনের ইস্যুও রয়েছে, সেই ইস্যুগুলো আমরা রিজলভ করতে পারবো। এবং নট ফাউন্ড এটা ব্রোকেন লিঙ্ক, কারণ এটা পেজ ডিলিট হয়ে গেছে সামহাউ। তো এখানে প্রত্যেকটা পেজের কিন্তু ডিটেলস দেওয়া আছে, কোথায় পেজের লোকেশন, প্রত্যেকটা পেজে গিয়ে আমরা এটাকে রিজলভ করতে পারি। অন্য একটা ওয়ে রয়েছে, সেটা হলো আমরা যেমন যে brokenlinkcheck.com, সেখানে গিয়েও আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটার যেমন colorgeo.com, এটা আমরা ফাইন্ড ব্রোকেন লিঙ্কস, এটা আমরা ডিরেক্ট এটা সার্চ করতে পারি। এখানে সিকিউরিটি কোড দেওয়ার পরে 3MJF2, এটা আমরা ব্রোকেন লিঙ্ক এটা সার্চ করার জন্য এখানে ফাইন্ড ব্রোকেন লিঙ্কস, যাদের ওয়েবসাইটে এটা অবশ্যই আমাদের ওয়েব হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করতে হবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।